অন্যায় হচ্ছে। নো অফেন্স স্যার, কিন্তু আপনি আপনি সবসময় আমাদের উপরে এইভাবে সন্দেহ করতে পারেন না স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? কি ভুল বললাম আমি? যখনই কোনো সিআইডি অফিসারকে মিথ্যে ব্লেম দেওয়া হয়েছে, আপনি আমাদের উপর কখনোই ভরসা করেন না। এটা তুমি কি বলছো অভিজিৎ? আমি তোমার কাছে এটা আশা করিনি। স্যার, আমাদেরও আপনার কাছে কিছু আশা থাকে স্যার। আপনার একটা ইশারায় আমরা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত থাকি। তাহলে এটুকু আশাও কি অন্যায় যে আপনি খারাপ সময় আমাদের পাশে থাকবেন, আমাদের আপনি সহযোগিতা করবেন? তোমাদের আমি সহযোগিতা করি না? সত্যিটা জানার চেষ্টা করিনি? সত্যিটা জানার চেষ্টা করে অনেকবার আপনি আমাদের আত্মসম্মানে আঘাত করেছেন স্যার। আমাদের দায়িত্ব আর কর্তব্যকে আপনি সন্দেহ করেছেন। যখন আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, আপনি আমার উপরে ভরসা করেননি স্যার। আর যতক্ষণ পর্যন্ত অভিজিৎ নিজেকে নির্দোষ প্রমাণিত করছে, ওকে জেলেই থাকতে হবে। যখন দয়াকে মিথ্যে অপবাদ দেওয়া হয়, তখন ওকেও আপনি ভরসা করেননি স্যার। কিন্তু হয়তো আপনি একটা কথা ভুলে গেছেন, একবার আপনাকেও এরকম মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল স্যার। সেই মুহূর্তে আমাদের মধ্যে কেউ আপনাকে সন্দেহ করেনি। আমরা শক্ত দেওয়াল হয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম স্যার, যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে। তাহলে আমাদের খারাপ সময় কি আপনি আমাদের পাশে দাঁড়াতে পারেন না? অভিজিৎ কোনো অপরাধীর থেকেও বিপজ্জনক একজন ইমোশনাল সিআইডি অফিসার। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ অভিজিৎ। আমি তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। পুরবি, আজ থেকে পঙ্কজের কেস তোমরা দুজন ইনভেস্টিগেট করবে। শুধু শুধু তোমরা দুজনে। ঠিক আছে স্যার। এখন আমার উপরে আপনার এতটুকুও ভরসা নেই যে কেসটাকে আমি নিউট্রাল ভাবে দেখতে পারবো কিনা। এত বছর ডিউটির পর এরকম মেডেল তো ভাগ্যবানেরাই পায়। থ্যাংক ইউ স্যার। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়িয়ে পড়ো। চলো এটাও করে দেখে নি। আপনি এসে গেছেন স্যার। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। আরে এ তো নকল। হ্যালো এসিপি প্রদ্যুমান হিয়ার। হোয়াট? কখন? আচ্ছা ঠিক আছে।
তা অভিজিৎ, বিক্রম বিজয় খুন হয়েছে। বিক্রম বিজয় মানে ওই কেলেঙ্কারি কেসের? হ্যাঁ হ্যাঁ, ওই বিক্রম বিজয় আজও আইনকে ফাঁকি দিয়ে পালাচ্ছিল, আর আজও খুন হয়েছে ওরই বাড়িতে। একদিন না একদিন তো এটা হওয়ারই কথা ছিল স্যার। এত শত্রুও পুষেছে ঘরের মধ্যে। স্যার আই এম রিয়েলি সরি স্যার, একটু লেট হয়ে গেলাম। কি ব্যাপার পঙ্কজ, কোথায় ছিলে তুমি? স্যার আসলে বাবা শ্রাদ্ধ ছিল আজ, তাই মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠিক আছে, আর এটা হাতে কি হয়েছে? আরে স্যার আসতে গিয়ে লেগে গেল, তেমন কিছু না, খুব বেশি লাগেনি স্যার। ঠিক আছে, তৈরি হয়ে নাও, একটা মার্ডার কেস এসেছে। আর শোনো, কার আবার মার্ডার হলো? বিক্রম বিজয়। সিআইডি? হ্যাঁ, স্যার আমি গোপাল, বিক্রম স্যারের ম্যানেজার। এই তিনজন কারা? এ মোহিত, বিশাল আর ও হলো রাঘব, এরা স্যারের সিকিউরিটি গার্ডস। ও, আর ইনি? ইনি বিক্রম স্যারের ওয়াইফ মধু ম্যাডাম, আর বাকিরা সব স্টাফ। বডি কোথায়? স্যার বডি ভেতরে আছে। এই ঘাড়ে আঘাত করেছে আর পেট আর বুকেও মেরেছে। খুনি এটা শিওর হতে চেয়েছিল যে কোনোভাবেই যেন এ বেঁচে না যায়। মনে হচ্ছে এটা দিয়ে আঘাত করেছে এর ওপর। বিক্রমের ফোনে শেষ মেসেজটা কোনো আননোন নাম্বার থেকে এসেছিল। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়াও। পিঠ আমার দিকে মানে ওই লোকটা কি একে নিজের মুখ দেখাতে চাইনি নাকি? এই দেখুন স্যার, ফুলদানি থেকে আমি কি পেয়েছি। অডিও রেকর্ডিং ডিভাইস। অডিও রেকর্ডিং ডিভাইস মানে এই রুমের মধ্যে যা কথাবার্তা। ও যেভাবে প্রস্তুতি নিচ্ছিল, ওটা দেখে তো মনে হচ্ছিল যেন ওনার কোনো বিশেষ ক্লায়েন্ট হবে, আর উনি বিক্রমের সাথে দেখা করতে চাইছিলেন। এই ক্লায়েন্ট বিক্রমের কন্ট্যাক্টে এলো কি করে? স্যার আমার জন্যে ও আগে আমাকে কন্ট্যাক্ট করেছিল। ও বিক্রম স্যারের পুরো ইতিহাস ভালো করে জানতো, আর বিক্রম স্যার ওর এই হোমওয়ার্কে খুব ইমপ্রেসড হয়েছিল, আর উনি আমাকে মিটিং ফিক্স করতে বলেছিলেন। আপনি ওর সঙ্গে আগে দেখা করেছিলেন? না স্যার, ওই ফোন করেছিল, আর সেটাও প্রাইভেট নাম্বার থেকে। তাহলে আপনারা মিটিং এর আগে সবকিছু দেখে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রুমটা খুব ভালো করে চেক করে নিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে এই অডিওর রেকর্ডিং ডিভাইস এটা রুমের মধ্যে এলো কি করে? স্যার এটা কোথায় ছিল? ফ্লাওয়ার পটের মধ্যে। ফ্লাওয়ার পটে? ওটা তো তুই চেক করেছিলিস না মোহিত? আমি চেক করেছিলাম স্যার, কিন্তু আমি এটা ফ্লাওয়ার পটে দেখতে পাইনি। দেখতে পাননি? আগে না। আচ্ছা, কিভাবে তুমি দেখলে না?
ব্যুরো চলো, ওখানে সবাই খুব ভালোভাবে দেখতে পায়। মোহিতের উপর নজর রাখবে। গুলি চালাবে না। কৈলাস স্যার, আপনি? কে ইনি? ইনি সিবিআই অফিসার কৈলাস বাবু। কেমন আছেন স্যার? দারুণ। কি ব্যাপার স্যার, হঠাৎ করে আপনি আমাদের রাস্তা আটকে দিলেন? অভিজিৎ আমার ওই লোকটাকে চাই যে তোমাদের সিআইডির গাড়িতে বসে আছে। মোহিত? ও ও আমাদের অপরাধী স্যার, ওকে আমরা ব্যুরোতে নিয়ে যাচ্ছি ইন্টারোগেট করার না জন্য। অভিজিৎ, ও অপরাধী নয়, ও একজন সিবিআই অফিসার। কি বলছেন আপনি? এই মোহিত সিবিআই অফিসার? কিন্তু স্যার, এ তো ওই বিক্রমের ওখানে গার্ডের চাকরি করছিল। দেখাবার জন্য, সত্যিটাকে লুকোবার জন্য। কিরকম সত্যি স্যার? মোহিত একজন আন্ডার কভার। ও আমার কথাতেই ওখানে ডিউটি করছিল, আর আমার কথাতেই ও বিক্রমের ওখানে রেকর্ডিং ডিভাইসটা লাগিয়েছিল। আর এই কারণে কিছুই বলতে হচ্ছিল না। আন্ডার কভার মরে যাবে কিন্তু প্রোটোকল ভাঙবে না। না ঠিক আছে স্যার, ওই অ্যাকচুয়ালি কিছু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, খুনের ব্যাপার তো, জাস্ট জেনারেল জিজ্ঞাসাবাদ। আর আমরা ওই অডিও রেকর্ডিংটা পেতে পারি স্যার? আমরা জানতে চাই যে খুনি আর বিক্রমের মধ্যে কি কথা হয়েছে। আপনি এসে গেছেন স্যার, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে, এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। এটা নকল। আরে, মনে হচ্ছে এই বিক্রম বিজয় খুনিকে চেনে, সেই কারণে খুনি ওকে নিজের মুখ দেখতেই দেয়নি। আর যখন বিক্রম জানতে পারে যে যে টাকাগুলোকে দেওয়া হয়েছে সেগুলো নকল, তখন সে বিক্রমকে খুন করে আর ব্যাগ নিয়ে চলে যায়। একটা কাজ করি আমরা, এই মোহিতকে, আন্ডার কভার পুলিশকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আই এম সরি স্যার, এই কেসটা এখনো বন্ধ হয়নি। এই জন্য আমি যদি আপনাদের এর থেকে যদি কিছু বেশি বলি তাহলে প্রোটোকল ভাঙা হবে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। দেখো মোহিত, আমি তোমার প্রোটোকলকে রেসপেক্ট করি। এমন তো কিছু পেয়েছো তোমার ইনভেস্টিগেশন চলাকালীন যেটা হয়তো তোমার প্রোটোকলের মধ্যে পড়ে না, আর সেই জন্য তুমি আমাদের কিছু বলতে পারো। কিছু তো একটা বলবে যে সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। আমি আপনাদের শুধু এটা বলতে পারি যে গত কয়েক বছর ধরে সিবিআই এই বিক্রমের পিছনে পড়েছিল। আজ থেকে 15 বছর আগে, সাল 2002-তে সিবিআই এক আন্ডার কভার অফিসারকেও বিক্রমের পিছনে লাগিয়েছিল কিছু বিশেষ প্রমাণ জোগাড় করতে, কিন্তু কিছু পাওয়া যায়নি। আর আনফর্চুনেটলি আমাদের এই অফিসার মারা যান। এক মিনিট, নাম কি ছিল এই অফিসারের? ইন্সপেক্টর অধিরাজ। ইন্সপেক্টর অধিরাজ? এই বোতলে যে রক্তটা আছে, এই রক্তে বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে। বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে? তুমি বলতে চাইছো অন্য কেউ ছিল? কে ছিল সালুকে? ক্রিমিনাল ডাটাবেসের সঙ্গে কম্পেয়ার করে দেখেছিলে, ম্যাচ করে দেখেছিলে তুমি? তার দরকার পড়েনি। প্রয়োজন ছিল না কি বলছো সালুকে? সেটা কার ডিএনএ? ওই ডিএনএ হ্যাঁ, পঙ্কজের। হোয়াট? ওই ডিএনএ পঙ্কজের? আমাদের পঙ্কজের? আমাদের পঙ্কজের। এটা কি করে হতে পারে? সিআইডি অফিসার হলো পঙ্কজ। সিআইডি অফিসার পঙ্কজ খুন করতে পারে? আমাদের একজন অফিসার খুনি? কিন্তু স্যার, পঙ্কজ কেন খুন করতে যাবে? সেটাই তো, সিআইডি অফিসার কেন খুন করতে যাবে? স্যার, বিক্রমের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ একটা বেবারিশ মোটরসাইকেল পেয়েছে স্যার। কার মোটরসাইকেল ছিল ওটা? স্যার, ও পঙ্কজের ওটা। ভাবছিলাম তাই। তার মানে পঙ্কজের বাইকটা পাওয়া গেল ওখানে, আর আপনাদের কারুর অবাক লাগলো না? ফ্রেডি,
বিক্রম বিজয় যে মারা গেছে আজ 15 বছর আগে অধিরাজ বাবু পঙ্কজের বাবা একটা আন্ডার কভার কব বডিগার্ড সেজে বিক্রম বিজয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, আর সেই কারণে ও মারাও গেছে। তার মানে স্যার পঙ্কজ এটা ভাবে যে পঙ্কজের বাবার মৃত্যুর পিছনে এই বিক্রম বিজয়ের হাত রয়েছে, আর এই জন্য ও ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য পঙ্কজ এখন কোথায়? আরে স্যার, আপনারা? আরে এই প্রশ্নটাই তো আমরা তোমাকে জিজ্ঞেস করছি। তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ ছিলে। আরে স্যার, বাইক চুরি হয়ে গেছিল আমার। এই সামনের থানাতেই রিপোর্ট লেখাতে এসেছিলাম। এই দেখুন। আমরা জানি তোমার বাইকটা কোথায়। আপনারা কি করে জানলেন স্যার? তোমার বাইক বিক্রম বিজয়ের বাড়ির কাছে পেয়েছি। সেই বিক্রম বিজয় যে তোমার বাবার খুনি। যখন বিউরোতে এসিপি স্যার বলল যে বিক্রম বিজয়ের খুন হয়েছে, তখন তুমি জানতে না ওই বিক্রম বিজয়? হ্যাঁ স্যার। আরে তাহলে তুমি বিউরোতে কেন বললে না? তোমার বলা উচিত ছিল যে বিক্রম বিজয়ই তোমার বাবার খুনি। স্যার, বাবা শ্রাদ্ধ ছিল স্যার। মন্দির থেকে বিউরো আসছিলাম, ওনার ব্যাপারেই ভাবছিলাম, আর কিছু খেয়াল ছিল না স্যার। একদম কিছু মাথায় আসছিল না, বুঝতেই পারছিলাম না কি করব। আর এই যে তোমার হাতটা কাটা, এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, এটা তো মন্দির থেকে যখন আমি অটোতে ফিরছিলাম। কি হলো স্যার? তাহলে একজন অচেনা লোক আঘাত করে চলে গেল, হ্যাঁ? এমনি অকারণে? স্যার, আমি জানি বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু এটাই সত্যি। আচ্ছা পঙ্কজ, তুমি সবসময় তো বাইকে করে বিউরোতে আসতে, হঠাৎ তুমি অটো করে কেন এলে? হঠাৎ করে না স্যার, আমার বাইক তো দুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। তাহলে তোমার খারাপ হয়ে যাওয়া বাইকটাকেও নিয়ে গেল, সে ওটাকে রিপেয়ার করলো, আর ঠিক হয়ে যাওয়ার পর ওটাকে একটা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে এলো, তাও কাকতালীয় ভাবে এমন একজনের বাড়িতে ফেলে দিয়ে এলো যার আজই খুন হয়েছে, আর যে তোমার বাবার খুনিও। স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে ওই বিক্রম বিজয়কে আমি মেরেছি? যদি এই পঙ্কজ নিজের বাড়ি থেকে বিক্রম বিজয়ের বাড়িতে যায়, তো এখানে এই জাংশন থেকেই গিয়েছে। স্যার, সিগন্যালে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই আমরা জানতে পারবো যে পঙ্কজ ওই বাইকে করে এখান থেকে গিয়েছিল নাকি ওটা অন্য কেউ ছিল। এক মিনিট রিওয়াইন্ড করো, পজ করো। স্যার, এই দেখুন, একে পঙ্কজের মতনই দেখতে লাগছে না? বাইকের নাম্বার হলো XYA4784। স্যার, পঙ্কজের বাইকের নাম্বারও এটাই। পুরবি, এই পঙ্কজ এতটা তো ভুল করবে না যে একটা অপরাধ করতে যাওয়ার আগে রাস্তায় আর একটা অপরাধ করবে, সিগন্যাল ভাঙা। নিশ্চয়ই কেউ আছে যে পঙ্কজকে ফাঁসাতে চাইছে, আর সেই কারণে ও সিগন্যালটা ভেঙেছে, যাতে আমাদের যে সন্দেহটা আছে পঙ্কজের উপর, ওটা আরো মজবুত হয়। কিন্তু স্যার, পঙ্কজকে কে ফাঁসাতে চাইবে? হতে পারে ওর কোনো পুরনো শত্রু। স্যার, আমার এমন কোনো পুরনো শত্রু নেই যে আমাকে ফাঁসানোর জন্য এরকম কিছু করবে স্যার। পঙ্কজ, খুব ভালোভাবে চিন্তা করো, কেউ তো হবে। না স্যার। যদি তোমার কোনো শত্রু না থেকে থাকে, তাহলে এই খুন তুমিই করেছো। তুমি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো তুমি, আর সেটাও ওনার মৃত্যুবার্ষিকীতে। স্যার, আমার প্রতিশোধ নেবার কোনো মেন্টালিটি নেই স্যার। আমি আমি খুনি না স্যার, আমি একজন সিআইডি অফিসার। যতদূর বাবার কথা স্যার, আমি তো ওনাকে ভালো করে দেখিও নি।
স্যার আমার তো এমন কিছু মনেও নেই যে উনি আমাদের সঙ্গে কখনো টাইম স্পেন্ড করেছেন বা আনন্দ করেছেন। স্যার উনি হয়তো কখনো ভাবতেনও না যে ওনার একটা ছেলে আছে যার ওনাকে প্রয়োজন। তার মানে হলো তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল না? স্যার উনি একজন আন্ডারকভার কপ ছিলেন, বেশিরভাগই নিজের কাজে ব্যস্ত থাকতেন। বাড়ি, সংসার, সন্তান, পরিজন সেসব নিয়ে উনি কোনোদিন মাথায় ঘামাননি। আমাকে শুধু আমার মাই মানুষ করেছেন স্যার। কিন্তু তাও বলছি পঙ্কজ, তোমার নিজের বাবার সাথে কোনো না কোনো স্মৃতি তো জড়িয়ে থাকবে না? কিছু মনে আছে? শুধু স্যার এইটুকুই মনে আছে আমার স্যার, আমাকে উনি মেলায় ঘুরতে নিয়ে যেতেন, কিন্তু মেলায় নিয়ে যাওয়ার আগে উনি আমাকে হসপিটালে নিয়ে যেতেন প্রতিবার। কি? হসপিটালে? ওটা কেন? হয়তো ছোটবেলায় আমি খুব অসুস্থ থাকতাম, আর উনি হসপিটালে নিয়ে যেতেন, আর আমার খুব ব্যথা লাগতো স্যার। যন্ত্রণা? পঙ্কজ, কোথায় যন্ত্রণা হতো? স্যার পিঠে, এখানে স্যার। পিঠে? পঙ্কজ, ডাক্তার পিঠে কি করতো? না স্যার, তেমন কিছু মনে পড়ছে না স্যার। মনে করো পঙ্কজ, মনে করো কি করতো? তোমার পিঠে ইঞ্জেকশন দিত বা পিঠের থেকে রক্ত বার করতো? কি করতো মনে করো? স্যার 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 ড্রিল মেশিন দিয়ে কিছু করতো হসপিটালে। কি বলে? ড্রিল মেশিন দিয়ে? আর তারপরে তোমার পিঠে যন্ত্রণা হতো? খুব ব্যথা করতো স্যার, আমি তো এক সপ্তাহ ঠিক করে বসতে পারতাম না। আর তারপর বাড়ি যাবার পর তোমার ঘুম পেত, অদ্ভুত কিছু মনে হতো, মাথা ঘুরতো? হ্যাঁ স্যার। স্যার মেলায় যখন আমি ঘুরতে যেতাম তখন ঘোরের মধ্যে থাকতাম স্যার, সারাক্ষণ মাথাটা ঝিমঝিম করতে আর ঘুরতো স্যার। কিন্তু স্যার এই কথাটার কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে বস। আমার মনে হচ্ছে এর বাবা এর খুব কম বয়সে এর বোন ম্যারো ডোনেট করে দিয়েছিল। কিন্তু স্যার বাচ্চাদের বোন ম্যারো ডোনেট করা তো বেআইনি কাজ। বেআইনি কাজ, কিন্তু আমার মনে হচ্ছে বস টাকার জন্য বা যে কোনো কারণেই হোক ওই ডক্টর এর বাবার জন্য এই সমস্ত করেছে। সেটা বুঝলাম স্যার, কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না যে ওই ঘটনাটার এই কেসের সাথে কি সম্পর্ক। কানেকশন এইটা পুরোপুরি, যখন কাউকে বোন ম্যারো ডোনেট করা হয়ে থাকে তখন যাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তির হিউম্যান কাইমারিজম হয়ে যায়। হিউম্যান কাইমারিজম? এটা কি ডক্টর সালুখে? মনে করো যে লোকটাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তিটির শরীরে দুটো ডিএনএ তৈরি হয়ে যায়। একটা ডিএনএ সেইটা যেটা ওর নিজের অরিজিনাল, আর দ্বিতীয় ডিএনএটা তার যার বোন ম্যারো তাকে ডোনেট করা হয়েছে তার। তার মানে ডক্টর, পঙ্কজের বোন ম্যারোটা যে পেয়েছে তার রক্তেও এই পঙ্কজের ডিএনএ আছে? এক্স্যাক্টলি দয়া বস, আমার মনে হচ্ছে সেই ব্যক্তিটা একটা বিশেষ লোক যার জন্য পঙ্কজের বাবাই কাজ করেছিলেন। এমন কোন বিশেষ লোক যে পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের খুব কাছের মানুষ ছিলেন, আর তার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ও একটা খুন করে বসে। কিন্তু কে? দয়া। হাই স্যার। হ্যালো অভিজিৎ। হাই দয়া। হ্যালো। গুড। সরি আপনাকে এরকম একটা জায়গাতে ডেকে আনতে হলো। অভিজিৎ, যে ইনফরমেশন তোমার দরকার ছিল সেটা না সিআইডি অফিসে দেওয়া যেত না আমার অফিসে? থ্যাংক ইউ স্যার আমাদের সাহায্য করার জন্য। স্যার পঙ্কজ একজন সৎ অফিসার, আর যদি আপনার সাহায্য পেয়ে আমরা নিরাপরাধ প্রমাণ করতে পারি। অভিজিৎ, তোমার মনে আছে এক বিপজ্জনক অপরাধী ছিল রাকা, তাকে ধরতে তুমি আমাকে সাহায্য করেছিলে? তা ধরে নাও আমি সেটারই ঋণ মেটাচ্ছি। এসব আপনি কি বলছেন স্যার? অ্যাকচুয়ালি আমাদের পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, যতটা আপনি দিতে পারবেন। আপনি কাজ করেছেন না ইন্সপেক্টর অধিরাজের সঙ্গে?
হ্যাঁ দয়া, অধিরাজ খুবই সৎ ইন্সপেক্টর ছিল আর সাহসীও। আমার তো এটা বলতে গর্ব হয় যে আমরা একসাথে কাজ করেছি। স্যার অ্যাকচুয়ালি আমরা এটাই জানতে চাই যে ওনার আন্ডারকভার মিশনের সময় ওনার সঙ্গে কারো কি কোনো গভীর সম্পর্ক হয়েছিল? আই মিন কোনো নতুন পরিবার সেরকম কিছু? অভিজিৎ, এই যে আন্ডার কভারদের যে দুরকম জীবন হয়, খুব কঠিন হয় সেটা সামলানো। এই পুলিশেরাও তো মানুষ হয় নাকি, আর তাদেরকেও সেই সীমাটা পেরিয়ে যেতে নেই যেটা ও পেরিয়ে গিয়েছিল। মানে ওনারও কারোর সঙ্গে ভালোবাসা হয়েছিল? ওনারও কোনো অন্য পরিবার ছিল? হ্যাঁ, অধিরাজের দ্বিতীয় স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। ও, আর অধিরাজ বাবুর মৃত্যুর পর এই দ্বিতীয় বাচ্চাটার কি হয়েছে? এই রহস্য সবসময় রহস্যই রয়ে গেছে। অধিরাজ ওই দ্বিতীয় বাচ্চাটাকে কোথায় রেখেছে, কিভাবে বড় করেছে, আর ওই বাচ্চাটা কোথায় গেল কেউ কিছু জানে না। আর এই যে বাচ্চাটা, মানে দ্বিতীয় বিয়ের বাচ্চাটা, কত বয়স ওর? এ পঙ্কজের থেকে 2-3 বছর বড় হবে। বিয়ে পঙ্কজের মায়ের সাথে আগে হয়েছিল, কিন্তু বাচ্চা দ্বিতীয় স্ত্রীর আগে হয়েছিল। হয়তো ওনার কোনো রোগ ছিল যার কারণে অধিরাজবাবু পঙ্কজের বোন ম্যারো ওকে দিয়েছিলেন। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হতে পারে খুনটা পঙ্কজের সৎ ভাইই করেছে। আর এখন প্রশ্ন এটাই যে পঙ্কজের এই সৎ ভাই কে সে, আর এখন কোথায়? আমার কিছু কিছু আইডিয়া হচ্ছে যে ওর সঙ্গে ঠিক কি হতে পারে। দেখুন স্যার, আমাদের আরো একটা সাহায্যের খুব প্রয়োজন। এই আন্ডারকভার মিশনের সময় আপনাদের সঙ্গে আর কারা কারা ছিলেন তার সবার ইনফরমেশন চাই, আর অধিরাজ বাবুর ডিটেলস। অভিজিৎ, এটা একটু মুশকিল হবে। জানি স্যার, এটা খুবই কঠিন, কিন্তু কাউকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন, সমস্ত ইনফরমেশন আমাদের কাছেই থাকবে। ভাই, কতক্ষণ আর অপেক্ষা করতে হবে? এ লোক সময় আসে না কেন? আরে ভাই, আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। আজই আমার পুরো টাকা চাই। আজই আমাকে এই শহর ছেড়ে দিতে হবে। তোর হিসাব দা আমি আজ এখনই এই মুহূর্তে করব। তোর অ্যাকাউন্ট সিআইডি বন্ধ করবে। বাবার ধার মেটানো প্রত্যেক সন্তানের কর্তব্য, আর যে ছেলে এটা করে তাকেই ভালো ছেলে বলা হয়, আর সেটা হলাম আমি। তুমি তো কিছু করনি, আমি নিয়েছি আমার বাবার মৃত্যুর বদলা। দেখো মোহিত, তোমাদের বাবা ইন্সপেক্টর অধিরাজ একজন সৎ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ছিলেন। কি ভাবছিলে তুমি তোমার মতন একজন অপরাধীর বাবা হয়ে গর্ব করতেন, নাকি পঙ্কজের মতন একজন সৎ সিআইডি অফিসারের উপর? তার সত্যি কথা বলতে তো বাবার সব সময়ই এই পঙ্কজের উপর গর্ব ছিল, আর ভালোবাসতো একেই বেশি। আমাকে তো উনি অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলেন স্যার, যাতে ওনার দ্বিতীয় পরিবারের ওপর কোনো আঁচ না আসে। তুমি যখন এই কথাটা জানতে আমাদের কাছে এলে না কেন? আমি তো তোমার ভাই, একসঙ্গে ধরতাম বিক্রমকে, তাও আইনের পথে। চাই না আমার তোমার সাহায্য। আমাদের বাবার হত্যাকারীকে কিভাবে ধরতে হবে, কিভাবে ওর উপর প্রতিশোধ নিতে হবে, এর প্ল্যানিং আমি আগে থেকে করে রেখেছিলাম, অনেক দিন থেকে। আর এটাই হলো কারণ আমার সিবিআই অফিসার হওয়ার। আর ঠিক আমার বাবার মতোই একটা আন্ডার কভার মিশনে গেছিলাম ওই বিক্রমের বিরুদ্ধে, কিন্তু এইবার তাকে সাজা দেওয়ার জন্য নয় স্যার, বরং ওকে শেষ করার জন্য। একজন সিবিআই অফিসার হয়েও তুমি অপরাধ করেছো,
তোমাদের মতো অফিসারের জন্যই সবাই আইনের উপরে ভরসা করতে পারে না। এই কাজে কেতন তোমাকে সাহায্য করেছিল না? হ্যাঁ স্যার, কেতনও আমার বাবার সাথে কাজ করত। সেও একজন আন্ডার কভার অফিসার ছিল। সেই আমাকে সবকিছু বলেছে। আর তার বলাতেই আমি জানতে পারি যে ছোটবেলায় আমার একটা অপারেশনও হয়েছিল। আর যখন তুমি জানতে পারলে যে তোমার রক্তে দুটো ডিএনএ আছে, একটা তোমার আর একটা আমার, তুমি খুন করে আমাকেই ফাঁসিয়ে দিলে। হ্যাঁ, আর এই জন্য আমার রক্ত বার করে আমি ওই অস্ত্রের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপর তোমার হাত কেটেছিলাম, যাতে এক তীরে দুই পাখি মরে। আমার দুই শত্রু, আমার বাবার হত্যাকারী ওই বিক্রম। হ্যালো কৈলাস স্যার। স্যার, আমি বিক্রমের রুমেতে অডিও ডিভাইস লাগিয়ে দিয়েছি। আর তুমি আমাকে এত ঘৃণা করার কারণ কি ভাই? কেন করবো না বলো তো? আজ পর্যন্ত সবকিছু তুমি পেয়েছো। আমাদের বাবার নাম, ওনার ভালোবাসা, ওনার সম্মান, সবকিছু। আর দুঃখের বিষয় তো এটা যে এত কিছু পাওয়ার পরেও তোমার এতটুকু হুঁশ ছিল না যে আমাদের বাবার হত্যাকারী কে। স্যার, আজকে যদি আমি না হতাম তাহলে আমাদের বাবার হত্যাকারী আজও বেঁচে থাকতো এবং ঘুরে বেড়াতো। আর তুমি কি পেলে মোহিত? জেল। আর খুন করে তোমার বাবা কি পেল? মরার পরে লজ্জা। স্যার, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনারা আপনারা আমার কাছে পৌঁছলেন কি করে? কারণ আমি এতটুকুও ভুল করিনি সমস্ত প্রমাণ পঙ্কজের বিরুদ্ধে করতে। সেটা তো আমরা জানতাম যে পঙ্কজ এ কাজ কোনোদিন করতে পারে না। আর বাকি রইল তোমার অবধি পৌঁছানোর। যখন আমরা দুটো ডিএনএর খোঁজ পেলাম, আমরা তোমার বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাকগ্রাউন্ড চেক করলাম। সেখান থেকেই আমরা জানতে পারি যে ওনার আরো একজন ছেলে আছে, তুমি। ব্যাস, আমরা সেই ছেলের ঠিকুজি খুঁজে বার করলাম তোমার। আর পুরো ব্যাপারটা ছবির মতন পরিষ্কার। অনেক ভুল করেছো তুমি মোহিত, মস্ত বড় ভুল করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। হয়তো যাবজ্জীবন জেল, না হলে ফাঁসি। ফ্রেডরিক, সরি স্যার, আমি জানি তোমার মনে শুধু আমার প্রতি ঘৃণাই আছে, কিন্তু আমি সত্যি জানতাম না আমার কোনো ভাই আছে। আমি জানি না তোমার সঙ্গে কি হবে, কিন্তু তুমি একটা কথা সবসময় মনে রেখো, আমি তোমার অপেক্ষা করব। I'll wait for you, brother. পঙ্কজ, দেখো, তোমার যে ভালো দিকটা আছে না, সেটা কিন্তু বাঁচিয়ে রাখবে খুব ভালো করে। ওয়েলকাম ব্যাক টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। স্যার, আই এম সরি স্যার, আপনি ঠিকই বলছিলেন। ইমোশনাল হয়ে আমি স্যার একটু বেশি বলে ফেলেছি। আই এম সরি। দেখো অভিজিৎ, তোমরা সবাই আমার কাছে শুধু সিআইডি অফিসার নও, তোমরা আমার গর্ব, আমার আত্মবিশ্বাস, তোমরা আমার শক্তি। তোমরা আর এসিবি প্রদ্যুমান আজ পর্যন্ত নিজের শক্তিকে সন্দেহ করেনি, না কোনোদিন করবে। সময় তো সব সময়ই মানুষের পরীক্ষা নেয়, কিন্তু কর্তব্যের পথে চলার সময়
যদি নিজের সন্তানের ওপরেও গুলি চালাতে হয়, আমাদের হাত যেন না কাঁপে। কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে গুলি করেছি। ওরা মিথ্যে বলছে, আমি জানি যে দয়া। স্যার আমি জানি না স্যার, আমি কখন না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। স্যার, যার খুন হয়েছে তার নাম ডিকে, একজন প্রাইভেট ডিটেকটিভ। ওর কাজের লোক লাশটা দেখেছে সকালে। দয়া, এর মুখ তো ক্ষতবিক্ষত, মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করে মারা হয়েছে একে। স্যার, এই রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় আছে, কিছুই হয়নি। মনে তো হচ্ছে না এখানে কোনো হাতাহাতি হয়েছে। স্যার, এই কাভার্ড আর লকার তো খোলা আছে।
আর সব জিনিসপত্র নিজের জায়গায় আছে। দেখে তো মনে হচ্ছে যে কেউ এতে হাতই দেয়নি। স্যার, টাকা আর গয়না যে কে সেই আছে। মনে হয় উনি যা চাইছিল সেটা পেয়ে গেছে। স্যার, গুলি। তিনটে গুলি চলেছে দয়া। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। স্যার, এই জানলাটার কাঁচ সরানো হয়েছে, তার মানে খুনি এখান থেকেই পালিয়েছে। হ্যাঁ, একটা কাজ করো ফেডরিক, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, হ্যাঁ দয়া। ডিকের মোবাইল ফোনটা দেখুন স্যার। মরার আগে ডিকে কোনো সঞ্জয়কে 3 বার কল করেছে। সঞ্জয়? ওই সঞ্জয়কে আপনি চেনেন? না সাহেব। রাত 1টা থেকে 2:30-এর মধ্যে 3 বার। সঞ্জয়ের ডিটেল বের করো স্যার। আর হ্যাঁ দয়া, অভিজিৎ তো এখনো এলো না। তুমি ওকে ফোন করে বলনি এখানে আসতে ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, বলেছিলাম। মনে হয় কোনো জ্যামে আটকে গেছে। জ্যামে আটকে গেছে? ওকে ফোন করো আর বলো এখানে তাড়াতাড়ি আসতে। স্যার। হ্যাঁ। হ্যাঁ দয়া, অভিজিৎ কি বলছে? কোথায় ও? স্যার, মানে ওর শরীর খুব একটা ভালো না স্যার। ও ডাক্তারের কাছে যাবে, তারপর ওখান থেকে সোজা বিউরোতে যাবে। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি না, অভিজিৎ দিল্লি থেকে আসার পর কেমন অদ্ভুত আচরণ দেখছি ওর মধ্যে। তোমার আমার সাহায্যের দরকার। তোমার? আরে ভাই, তুমি হলে গিয়ে সিআইডি অফিসার। হ্যাঁ, কিন্তু এই কাজটা এটা আমি একা করতে পারবো না। চলো ঠিক আছে, তোমাকে সাহায্য করব, এতে আর কি আছে। চলো, চা তো খাওয়া যাক। আরে না, ঠিক আছে, আমি ঠিক আছি। আই মিন, দেখ চেতন, এই কাজটা না, এই ব্যাপারে যেন কেউ কিছু না জানে, বিশেষ করে আমার টিম। আরে এটা আবার কি কথা বলছো? আমরা এতদিনের পুরনো বন্ধু, এইটুকু বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ, বলো কি করতে হবে? কাউকে ফলো করতে হবে, নজর রাখতে হবে, আর এর জন্য তোকে টাকাও দেব। কি কথা বলছো? বন্ধুত্বের মধ্যে টাকা? আচ্ছা ঠিক আছে, যদি মনে করো টাকা দিয়ে দিও।
ফলো কাকে করতে হবে? অভিজিৎ, মনে হচ্ছে তুমি ভুল করে ভুল ছবি দিয়ে দিয়েছো। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর প্লিজ কোনো প্রশ্ন করবি না, যা বলেছি তাই করবি, ব্যাস। ওকে ওকে। হয় অভিজিৎ পাগল হয়ে গেছে, না হলে বিরাট বড় কোনো গেম চলছে। কি কি বলছেন? ও খুন হয়ে গেছে? মরার আগে ডিকে শেষবার ফোনে আপনার সঙ্গে কথা বলেছিল মাঝরাতে। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? আমার কথাতে একজনের উপরে নজর রাখছিল, কোনো প্রমাণ পেয়েছিল, সেই জন্য আমাকে ফোন করেছিল। হায়ার করেছিলেন কেন? আমার বস মন্দিরা ম্যাডামের জন্য। মন্দিরা? কুমার জুয়েলার্সের ওনার, বিখ্যাত পেজথি সেলিব্রিটি। আশা করি আপনারা ওই দিল্লির কেসটার ব্যাপারে নিশ্চয়ই জানেন বোধহয়। ও হো 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 হো, মন্দিরা কুমার, মন্দিরা দেবী। ওনার বিরুদ্ধে তো ওনার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর কেয়ারটেকারকে মারার অভিযোগ আছে, তাই না? ঠিক বলেছেন। কিন্তু সঠিক প্রমাণ না থাকার কারণে কোর্ট মন্দিরা দেবীকে ছেড়ে দেয়। আর তার কিছুদিন বাদেই মন্দিরা দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঈশানা আত্মহত্যা করে নেয়। তুই? হাই, আজও লেট হয়ে গেলি না? তাড়াতাড়ি যা, সঞ্জয় স্যার তোর ওয়েট করছে কখন থেকে। ও গড, সঞ্জয় স্যার তো তাড়াতাড়ি কেন চলে আসলেন? এসেও পড়েছেন আর খুব রেগে আছেন। মাই গড, তুই আমার ব্যাগটা সামলা, আমি এক্ষুনি আসছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। সরি স্যার, সরি আই এম সো সরি স্যার। কটা বাজে বলো তো তুমি? এটা কোনো অফিসে আসার টাইম হলো? স্যার ট্রাফিক খুব বেশি ছিল। কি ট্রাফিকের কথা বলছো তুমি? রোজ একই কথা বলে যাও তুমি। হ্যাঁ, এই অফিসের বাকি লোকজনও তো ওই ট্রাফিক পেরিয়ে আসে, তাই না? হ্যাঁ বলো কুমার। না 30শে ডিসেম্বরের আগে কিচ্ছু করা সম্ভব না। আরে তুমি তো এটা জানো যে 30শে ডিসেম্বরে মন্দিরা ম্যাডামের একটা ইভেন্ট রয়েছে মুম্বাইতে, তার আগে কিছুই করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? কি বাইরে ওভাবে কি দেখছো? আমার এই কেবিনের জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা কেন করেছিল সেটা কেউ জানে না। আচ্ছা, মন্দিরা দেবী ডিকে কে কার ওপর কড়া নজর রাখতে বলেছিলেন? ওনার প্রাণ সংশয় রয়েছে। ডিকে সেটাই খোঁজ করার চেষ্টা করছিল। প্রাণের ভয় কার থেকে? আসলে কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরে কেউ ম্যাডামকে হুমকি দিচ্ছিল।
আচ্ছা, শুধু ওই হুমকিটা ফোনেই কি? হ্যাঁ, ফোনের মধ্যেই অচেনা নাম্বার থেকে আর টাইপ করা চিঠি পাঠিয়ে। আসলে ম্যাডাম পুলিশের চক্করে দ্বিতীয়বার পড়তে চাননি, সেই জন্য ডিকে হায়ার করেছিলেন উনি। তো কিছু জানতে পেরেছে ডিকে? ওর হাতে কিছু প্রমাণ তো এসেছিল, কিন্তু ও সেটা পেন ড্রাইভে সেভ করে রেখেছিল। ওই পেন ড্রাইভটাও আমাকে দিতে চেয়েছিল, সেই জন্যই দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম আমি। কিন্তু ডিকের বাড়িতে ওর লকারটা খোলা ছিল। আচ্ছা, ওই লকার থেকে পেন ড্রাইভটা চুরি হয়ে যায়নি তো? হতে পারে দয়া। ওর বাড়িতে আমরা একটা ল্যাপটপও পেয়েছি স্যার, হয়তো ওর থেকে কিছু জানা যাবে। মন্দির এটা কি করে করতে পারলো? পুরো অ্যাকাউন্টটাই বন্ধ করে দিল। নিজেকে কি মনে করেন উনি? সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? এনারা কারা? সিআইডি। আমরা ওই মানে সঞ্জীবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দুজন কে? স্যার, ইনি কায়রা, মিস্টার কুমার, মন্দিরা ম্যাডামের মেয়ে। ও স্যার, আর ইনি ম্যাডামের রিলেটিভ মিস্টার সুবীর। আমরা মন্দিরা ম্যাডাম আর ওর ফ্যামিলির সঙ্গে কবে দেখা করতে পারবো? কারণ ওদের প্রাণ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের ওপর। ইনফ্যাক্ট মন্দিরা ম্যাডাম, কায়রার কাকাতো দাদা শেখর আর ওনার স্ত্রী সবাই আজ রাতেই আসছেন। 30শে ডিসেম্বর কুমার জুয়েলার্সের একটা বড় চ্যারিটি ইভেন্ট রয়েছে, তাতে পার্টিসিপেট করার জন্য। তাহলে ঠিক আছে, কালকে সকালেই দেখা হবে। এসব কি হচ্ছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার, এখন কেমন আছেন আপনি? মার্ডার ইনভেস্টিগেশন স্যার, প্রাইভেট ডিটেকটিভ ডিকে স্যার, বাড়িতেই মারা গেছে স্যার। এটা পুরো কেস ফাইল স্যার। স্যার, এই ছবিগুলো ওর বাড়ির ছবি, এগুলো ওরই বাড়ির ছবি এটা। আর এখানেই ওর মার্ডার হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেই ওর মার্ডার হয়েছে। পঙ্কজ, ঘুরিয়ে কেন জিজ্ঞেস করছেন? আমরা এইমাত্র তো সেটাই বললাম। সেটাই তো স্যার, মনে হচ্ছে ওনার শরীর এখনো ঠিক হয়নি, কোনো গন্ডগোল মনে হচ্ছে স্যার। অভিজিৎ, গুড মর্নিং স্যার। কি হয়েছে তোমার? হ্যাঁ, কোন জগতে ছিলে? অভিজিৎ, তোমার শরীর খারাপ ছিল না? তাহলে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, এখানে কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে। আই এম বেটার নাও। ইয়া, গোলমাল চলছে। স্যার, ডিকে সঞ্জয়কে যে পেন ড্রাইভটা দিতে যাচ্ছিল, ওর যে ডেটা আছে ওগুলো উদ্ধার করার যে একটা উপায় আছে স্যার। পেন ড্রাইভ তো পাওয়া যায়নি তো? তাহলে ডেটা কোথা থেকে পাবে? স্যার, আছে না একটা উপায় আছে, ওই আমরা হ্যাঁ, বলো সালুকে। হ্যাঁ, দয়া স্যার, স্যার, অভিজিৎ স্যারের শরীর এখনো ঠিক মনে হচ্ছে না। কেন? স্যার, ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না, খুব বেখেয়ালি ছিলেন স্যার।
ফ্রেডি স্যার, মন্দিরের ব্যাপারে সব ডিটেলস বের করতে হবে। নিউজ পেপারে, টিভিতে যাই এসেছে সব। বাড়িতে ঢোকার একটাই রাস্তা আছে, মেন গেট। চাবি ডিকে আর ওর বাড়ির মেয়ের কাছে থাকে। বাথরুমের জানালা, তার মানে খুনি বাথরুমের জানালার কাঁচ খোলে আর ভিতরে ঢোকে, আর তারপর অভিজিৎ ক্রাইম সিনে ছিলই না, আর এখানে তো বাথরুমের কোনো ফটোও নেই। তাহলে ও এগুলো কি করে জানলো? অভিজিৎ আমার কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু কি? ডিকের কম্পিউটার থেকে যে ডেটাগুলো ডিলিট হয়েছে সেটা ওর অনলাইন অ্যাকাউন্ট থেকে বের করা যেতে পারে। বাস একবার এই পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাক। কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে। আই এম বেটার না। স্যার, ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না। খুব বেখেয়ালি ছিলেন স্যার। ইয়েস স্যার, স্যার পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। স্যার এতে তো ভিডিও রয়েছে, চেক করি। স্যার এটা তো ডিকের কম্পাউন্ডের ভিতরের ফুটেজ। এর মানে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে? আছে না, ছিল। আমাদের পৌঁছানোর আগেই কেউ বার করে নিয়েছে। কিন্তু বের কে করেছে? অন্য ভিডিওটা দেখো। এটা কি করে সম্ভব? ডক্টর সালুকে আপনি খুব ভালো করে ক্রস চেক করেছেন তো? মানে বন্দুক তো আমাদের কাছে নেই, তাই বলছিলাম কোথাও কোনো ভুল? না দয়া, কোনো ভুল নেই। আমি একবার নয় 10 বার ক্রস চেক করেছি। মানছি যে বন্দুকটা আমাদের কাছে নেই, কিন্তু বন্দুকের রেকর্ড তো আমাদের কাছে আছে। সেই গুলিটা যা দিয়ে ডিকেকে মারা হয়েছে, সেই গুলিটা ওর বন্দুক থেকেই চলেছিল। গুলির প্যাটার্ন, গুলির উপর লেগে থাকা চিহ্ন, সবকিছু এইটাই প্রমাণ করছে যে সেটা অভিজিতেরই বন্দুক। স্যার গুলি অভিজিতের বন্দুক থেকে চলেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে অভিজিৎ গুলিটা চালিয়েছে। এক্স্যাক্টলি স্যার, সেই কারণে আমি এই কথা এসিপি স্যারকে বলিনি, শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলেছি, যাতে আমি এই মামলা সুরাহা করতে পারি। কি? তুমি এই কথাটা এসিপি কে জানাওনি? কি বলবো স্যার, কি বলবো ওনাকে? যেখানে আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে ওনাকে কি বলবো? তুমি যদি এই কথাটা বিশ্বাসই না করবে, তাহলে ফোন করে আমাকে কেন জিজ্ঞেস করেছিলে? যে বন্দুক থেকে ডিকে কে মারা হয়েছে সেই বন্দুকটা অভিজিতের না? কি এমন ছিল যার জন্য তুমি অভিজিৎকে সন্দেহ করেছিলে? কি ছিল ওটা? এই কারণে ডক্টর, যখন আমরা একটু পিছিয়ে দাও। অভিজিৎ ডিকের বাড়িতে, আর দয়া তারপরেও তুমি অভিজিৎকে বাঁচানোর চেষ্টা করছো। দেখো দয়া, অভিজিৎ আর তোমার বন্ধুত্বকে আমি খুবই শ্রদ্ধা করি, তার কদরও করি, কিন্তু ডিউটি, নিজের দায়িত্ব, সব সম্পর্ক সব বন্ধুত্ব থেকে বড় হয় না। আর এই কথাটা নিশ্চয়ই আমি তোমাকে বুঝিয়ে বলতে যাব না।
স্যার পোক্ত কোনো প্রমাণ ছাড়া অভিজিৎ স্যারকে সন্দেহ। এটা প্রমাণ নয় তো কি পূর্বী? অভিজিৎ ডিকের বাড়িতে ঢুকেছিল, এটা যদি প্রমাণ নয় তো কি পূর্বী? অভিজিৎ স্যার ডিকের ঘরে গেছিল সেটা আমরা দেখেছি, কিন্তু উনি ডিকেকে মেরেছেন এটা তো আমরা দেখিনি। স্যার এটাও তো হতে পারে ওনার বন্দুক দিয়ে ডিকেকে অন্য কেউ মেরেছে। হতেই পারে, এটা হতে পারে যে অভিজিতের বন্দুক দিয়ে ডিকে কে অন্য কেউ মেরেছিল, কিন্তু এই অবস্থায় অভিজিতের বন্দুকটা অভিজিতের কাছে থাকার কথা নয়। তোমাদের কি অভিজিৎ কথা বলেছে? ও কি বলেছে যে ওর বন্দুকটা হারিয়ে গেছে? বন্দুক হারিয়ে যাওয়ার কোন রিপোর্ট দেখিয়েছে? ও সব সময় তোমাদের সঙ্গে ছিল, কিন্তু ও কি বলেছে যে অদ্ভুত পোশাক পরে ডিকের ঘরে কেন ঢুকেছিল, আর তাও বাথরুমের কাঁচ ভেঙে? বলো বলো। স্যার আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অভিজিৎকে জিজ্ঞাসা করব, কিন্তু ততক্ষণের জন্য এসিপি স্যারকে আপনি কিচ্ছু বলবেন না। দেখো তোমরা এই ব্যাপারটা সামলে নাও, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগছে না। প্লিজ ডক্টর, প্লিজ। ঠিক আছে, কাল সকাল পর্যন্ত দয়া, আমি কাল সকাল পর্যন্ত তোমাদের সময় দিচ্ছি। হয় তোমরা সত্যিটা আবিষ্কার করো, নয় এই সমস্ত কথাটা নিজে এসিপি কে বলে দাও। তুমি যদি এসিপি কে কথা না জানাও, তাহলে আমি নিজে প্রদ্যুমনকে এই সমস্ত ব্যাপারটা বলবো। আধ ঘন্টার বেশি হয়ে গেল, 10টা থেকে 10:30 হয়ে গেল, এখনো আসেনি। সারা রাত মনে হয় অপেক্ষা করতে হবে। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এটা অভিজিৎ? ওর কি হলো? এরকম সেজেছে কেন? স্যার দিল্লি থেকে সকলে এসে গেছেন। মন্দিরা ম্যাডাম, আমারা মন্দিরা ম্যাডামের দাওরের বউ, কায়রা মন্দিরা ম্যাডামের সৎ মেয়ে, সুবীর মন্দিরা ম্যাডামের বোনজি, শেখর মন্দিরা ম্যাডামের দেওরের ছেলে। আসুন ম্যাডাম, এনারা সিআইডি থেকে এসেছেন। এসিপি স্যার, ইনি ভালো হয়েছে আপনারা এসে গেছেন। ডিকে খুনি কে সেটা জানা গেল। আরে আপনি তো এটা জানেনই যে আমাদের ফেমাস অ্যানুয়াল ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আই হোপ যে আপনি আমার সিকিউরিটির সব ব্যবস্থাই করে রেখেছেন। দেখুন, আপনি আমাকে ভুল ভাববেন না, কিন্তু আমি কোনো চান্স নিতে চাইছি না অ্যাকচুয়ালি। এই ইভেন্টটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার প্রাণের থেকে বেশি নয়।
আপনি কি মনে করেন আপনি আমাকে সিকিউর রাখতে সক্ষম হবেন? আর ডিকের কেসটায় কিরকম কি প্রগ্রেস হলো? আসল খুনির ব্যাপারে কিছু জানা গেল? ওসব আপনার জানার দরকার নেই মন্দিরা দেবী। মেইন হলো আপনার নিরাপত্তা, সেটা দায়িত্ব আমাদের। কি চমৎকার! বৌদি, আপনার ভয় লাগছে মন্দিরা দেবীর, যাকে আইনও কিছু করতে পারলো না? মানতে হবে তাকে যে আপনাকে ভয় পাইয়ে দিয়েছে। মনে হয় ও জানে না ইনার ব্যাপারে যে ইনি কি কি করতে পারেন। আপনিও কি মনে করেন আমি আমার স্বামী আর বাকি সবাইকে মেরে ফেলেছি? দেখুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক না কেন, সেটাতে আমাদের কিছু যায় আসে না। কোর্ট আপনাকে রায় দিয়েছে, আর আমরা কোর্টের রায়কে যথেষ্ট সম্মান করি। আপনি শুধু এটা বলুন, আপনি কাকে সন্দেহ করেন? কি এমন আছে যে আপনাকে মারতে চায়? সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। না না না, আমি কাউকেই সন্দেহ করছি না। বরং আমার এটা পুরো বিশ্বাস যে আমি মারা যাওয়ার পরে এরা সবাই খুব খুশি হবে। আর আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রেও এদের মধ্যেই কারো হাত আছে। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ঈশানার আত্মহত্যাতেও এদের মধ্যে একজনের হাত আছে। এবার আপনিই বলুন, এত ভালো প্রিয় আত্মীয় পরিজনরা থাকতে আমার শত্রুর কি দরকার? মম প্লিজ, তুমি আবার এই নিজের ইমোশনাল ড্রামাটা শুরু করো না। এখানে কোনো ক্রিমিনাল নেই যে তোমাকে মারতে চায়। রাইট। নিজেকে নির্দোষ ভাবা আর অন্যকে দোষী মনে করাটা, এটা তো বৌদির পুরনো অভ্যেস। আই সোয়ার, আমি তো এই গল্পটাকে বিশ্বাসই করি না। কে মারতে চায় তোমায়? আর কারা হুমকি দিচ্ছে? কোথায় আছে সেই হুমকি দেওয়া লেটারগুলো? হ্যাঁ মন্দিরা দেবী, সেটা কোথায়? ওটা আমার মনে নেই, আমি ফেলে দিয়েছি। সি, আই নিউ যে তুমি এটাই বলবে। সো কনভিনিয়েন্ট। ব্যাস, অনেক হয়েছে। আপনারা একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আমরা সবাইকে সন্দেহ করি। তাই সবাইকে বলছি, তার মানে হলো আপনাদের সবাইকে সন্দেহ করি, আপনাদের সবাইকে। আর একটা কথা, আমাদের পারমিশন ছাড়া আপনারা এই শহর ছেড়ে যেতে পারবেন না। কেউ শহর ছেড়ে যাবেন না। আর যদি দরকার পড়ে আমরা দ্বিতীয়বার তাকে ডেকে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটা আমি? এই পোশাক পরে ঘুরছিলাম? এই পোশাক তো রোজ আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয়। আর এই জুতো, এগুলো এত নোংরা যেন আমি পরেছি। কিন্তু আমার মনেই নেই যে এই পোশাক আমি কখন পরেছি। সত্যি আমার কি হচ্ছে আমার সাথে? এই গাড়িতে কে আছে? হ্যাঁ, কার সঙ্গে আমি কথা বলছিলাম? না, আমি দেখিনি। তুমি কথা বলছো, তুমি সেটা জানবে। আর তুমি আমাকে চিনতেই পারলে না? আরে, তোর যদি সুইসাইডই করার হয় তাহলে তুই অন্য কোনো বড় গাড়ির সামনে জানা। আমার সামনে কেন এসেছিস? কিভাবে কথা বলছো? এরকম সেজে ঘুরছো কেন তুমি? ইট ইজ মাই স্টাইল, টনির স্টাইল। তুই কে? আমি কে? আমাকে চেনো না? হ্যাঁ, আর এই টনিটাকে? আরে টনি আমি আবার কে? আরে অভিজিৎ, দেখো, কোনো কেসের জন্য তুমি যদি এরকম করে থাকো আমাকে বলে দাও। এভাবে ভয় দেখেও না। আচ্ছা, কে অভিজিৎ?
কিসের কেস? আর তুই কি বলছিস কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার নাম হলো টনি। টনির সঙ্গে পাঙ্গা নিবি না, বুঝেছিস? সরে যা আর আমাকে যেতে দে। চল। এই অভিজিৎ নিজেকে টনি কেন বলছে? টনি? কে টনি? সত্যি তোমার কিছুই মনে নেই? আমার কিছুই মনে নেই, সত্যি বলছি আমি। তার মানে তুমি গাড়িতে ওদের সাথে কথা বলছিলে, তারপরে তুমি গেস্ট হাউসের ভেতরে গেলে। গেস্ট হাউস? হ্যাঁ, তার কিছুক্ষণ পরে তুমি বাইরে এলে। আমি গেস্ট হাউসের ভিতরে গেলাম? ভিতরে গিয়ে আমি কি করলাম? হ্যাঁ, তুই দেখেছিস কিছু করেছিলাম আমি? আমি কি করে দেখবো? আমি তো বাইরে ছিলাম না। সব কি হচ্ছে? আমাকে ওখানে যেতে হবে। কোথায়? গেস্ট হাউস? স্যার, রক্ত। অভিজিৎ, দয়া, তুমি এখানে? তোমার ফোন ট্র্যাক করে আর এই প্রশ্ন তো আমিও তোমাকে করছি অভিজিৎ। তুমি এখানে কি করছো? না, এটা আমি 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 বলছি দয়া, এখানে কি হয়েছিল? অভিজিৎ, এখানে কি হয়েছে ওটা তো আমি দেখছি। তুমি বলো, কে করেছে এটা? হ্যাঁ, তো তুমি এদের দুজনকে মেরেছো? আমি? অভিজিৎ, তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম। তুমি মেরেছো এদের? স্যার স্যার স্যার, আপনি অভিজিৎ স্যারকে দোষ দিচ্ছেন। আমার দোষ দেওয়ার কোনো ইচ্ছা নেই পুরবি। তুমি নিজে দেখছো না এখানে দুটো লাশ পড়ে আছে, রক্তে ভেসে গেছে। আর সিআইডি অফিসার অভিজিৎ লাশের মধ্যে থেকে এই ব্যাজটা তুলছে, বা এটা বলতে পারো প্রমাণ চুরি করছে। অভিজিৎ, আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তোমার সাথে অপরাধীদের মতো ব্যবহার করতে আমাকে বাধ্য করো না। কি করবো দয়া, আমি কি বলবো? যদি আমি বলি যে এই কাজটা আমি করিনি, তুমি মানবে? যদি বলি যে আমি জানি না যে আমি করেছি নাকি করিনি, আই নো আমি ভুলভাল বলছি, কিন্তু তোমরা তো আমাকে চেনো। অভিজিৎ, আমার সামনে যে প্রমাণগুলো পড়ে আছে ওগুলো দেখে আমরা কিছু বলতে পারবো না। আমাকে আমার ডিউটি করতে হবে। অভিজিৎ, এতক্ষণ ধরে একের পর এক জিজ্ঞেস করে যাচ্ছি তোমাকে, কিন্তু কোনো উত্তর দিচ্ছ না তুমি। হ্যাঁ, তুমি জানো তোমার ওপর কি অভিযোগ আছে? মাথায় কিছু ঢুকেছে?
স্যার ওই এক মিনিট, ব্যাস। তোমার কাছে এটা আশা করিনি। এত কিছু ঘটে গেল, তুমি আমাকে বলনি কেন? আমাকে বলনি দয়া? সালুকে আমাকে বললো, তা নাহলে তো আমি জানতামই না। তা আমি তাই করেছি যেটা উচিত ছিল। বলো অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? আমি জানি না স্যার। কেন জানো না? তুমি কেন জানো না? হ্যাঁ, ডিকের বাড়িতে তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকেছিলে, সেটা আমি সিসিটিভিতে দেখেছি। ওই লাশগুলোর পাশে তুমি দাঁড়িয়েছিলে। এই দয়া তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। ডিকে আর বডিগার্ডের ওপরে যে গুলিটা চলেছে, সেটা তোমার গান থেকে চলেছে, ওই গান থেকে চালানো হয়েছে। আর তুমি বলছো তুমি কিছুই জানো না? আমার চোখের ওপর চোখ রেখে তুমি বলো, বলো তুমি এই খুন করোনি। বলো তুমি এইগুলো কিছুই জানো না। বললাম তো আমি জানি না স্যার, আমি কিছুই জানি না স্যার, সরি। কি বলবো আপনাকে, আমি কি বলবো স্যার? যখন আমি বুঝতেই পারছি না যে আমি ডিকের বাড়িতে কেন গিয়েছিলাম, কি করে সমস্ত খুন আমার বন্দুক থেকেই হচ্ছে, আমি জানি না স্যার। স্যার আমি তো ডিকিকে চিনিই না, ওর বডিগার্ডদেরও আমি চিনি না, আমি মন্দিরাকেও চিনি না, আমি তো স্যার নিজেকেও চিনি না। আমি কোথায় যাই, কি করি, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। গত কয়েকদিন ধরে আমার সঙ্গে এইরকমই হচ্ছে স্যার, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। সারাদিন সব ঠিকই থাকে, রাতে বাড়িতে যাই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর যখনই সকালে উঠি তখন অদ্ভুত জামা কাপড় পরা দেখি, অদ্ভুত জুতো দেখি, যেগুলো আমার নয়। জানি না কি করে আমার বাড়িতে চলে আসে। ড্রেসগুলো ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, জুতোতে মাটি লেগে থাকে, এমনটা মনে হয় যেন আমি ওগুলো ব্যবহার করেছি, কিন্তু আমি বুঝতে পারি না। নিজেকে খুব ক্লান্ত লাগে, এমন মনে হয় যেন আমি সারা রাত জেগেছিলাম, অথচ আমি কি করেছি আমার কিছুই মনে থাকে না। মনে হয় প্রতিদিন আমার 6 থেকে 7 ঘন্টা হারিয়ে যাচ্ছে, যার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি বলছেন আমি ডিকের বাড়িতে গিয়েছিলাম, হতে পারে, কিন্তু আমি জানি না। আমি ডিকে আর ওর বডিগার্ডদের মেরেছি কিনা আমি জানি না। আমি মন্দিরাকে মারার চেষ্টা করেছি সেটাও আমি জানি না। আমি কি করেছি, কেন করেছি, আমি কি করতে চলেছি, আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই জানি না। দেখো অভিজিৎ, এই মুহূর্তে তুমি নিজের জন্য আর অন্যদের জন্যেও বিপজ্জনক। আমি তোমাকে একা ছাড়বো না, আমি তোমাকে নজরবন্দি রাখবো, আর দয়া তোমার উপর নজর রাখবে। দয়া, স্যার, একটা কথা ভালো করে মনে রাখবে, তুমি নিজের বন্ধুর ওপর নয়, বরং একজন অপরাধী খুনির ওপর নজর রাখবে, এমন একজন লোক যে মানসিক ভারসাম্য হারিয়েছে। আজ থেকে এই কেসের তদন্ত আমি নিজে করব, আর তুমি অভিজিৎকে আটকাবে কোনো অপরাধ করা থেকে, আর তার জন্য যদি অভিজিতের ওপর গুলিও চালাতে হয় তাও তুমি চালাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার।
করা পড়িয়ে দাও ভাই। শুনলে তো, মানসিক অবস্থা ঠিক নেই আমার। কখন কি করে বসি কিছুই জানি না। আটকাও আমায়, আমার হাতে আরো একটা অপরাধ হওয়ার আগে। আটকাও আমায় ভাই। আপনাদের অফিসার, আপনাদের সিনিয়র সিআইডি অফিসার আমারই প্রাণের পিছনে পড়ে রয়েছে, আর উনি তাদেরকেও মেরে ফেলেছেন যারা আমার সিকিউরিটিতে ছিল। আর আপনি নিশ্চিন্ত হয়ে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও আপনারই চোখের সামনে সবাইকে মেরে ফেলছে, তা সত্ত্বেও আপনি বলে যাচ্ছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশ্চর্য! আপনি শুধু এটা বলুন, আমি আপনাদেরকে আর কি করে বিশ্বাস করব? আজ আপনাদের একজন অফিসার সিরিয়াল কিলার বেরিয়েছে, কাল আবার অন্য কেউ বেরিয়ে আসবে। মন্দিরা দেবী, অনেক হয়েছে, অনেক কথা বলে ফেলেছেন। আমাদের ইন্সপেক্টর অভিজিৎ একজন সৎ এবং সাহসী অফিসার।